মডার্ন পোয়েম বলা যেতে পারে, প্রপার মডার্ন পোয়েম। কারণ এটার মধ্যে অনেক রকমের এমন ফিচার্সগুলো আছে যেগুলো পার্টিকুলারলি মডার্ন পোয়েট্রিতেই ব্যবহার করা হতো, মডার্ন পোয়েট্রির জন্য ব্যবহার করা হতো। এগুলোকে বলা যেতে পারে দিজ আর দ্য হলমার্কস। মানে যদি তোমরা যখন তোমরা আনসার লিখবে ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি, বা ধরো কোয়েশ্চেনটা এরকম করে আসলো যে লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রক অ্যাজ আ মডার্ন পোয়েম, তাহলে তোমরা মানে এরমভাবে লিখতে পারো যে ফলোয়িং আর দ্য হলমার্কস অফ মডার্ন পোয়েট্রি। মানে হলমার্ক বলতে যেমন হলমার্কের গয়না থাকে যেখানে পিওরিটি বোঝা যায়, তো এই ফিচার্সগুলোও আমরা এরকমভাবে বুঝতে পারি যে এই ফিচারগুলো মোটামুটি সব মডার্ন বা মডার্নিস্ট পোয়েমের মধ্যেই থাকবে। অ্যান্ড উই নো ভেরি ওয়েল দ্যাট টি.এস. এলিয়ট ইজ মডার্ন পোয়েট। তো আমরা পোয়েমটা পড়তে পড়তে দেখব যে কি কি ফিচার্স আছে মডার্ন পোয়েট্রির। তো ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের একটা মানে আই থিঙ্ক ইটস ইন ল্যাটিন। এলিয়টস পোয়েট্রি is often found laced with these kinds of Latin epigraphs. এপিগ্রাফ এপিগ্রাফ হচ্ছে যখন কোনো একটা কবিতা শুরু হচ্ছে তখন ওই কবিতাটার উপরে যদি কিছু লেখা থাকে, মেটা পোয়েম বলা যেতে পারে এটাকে একটা। মানে কবিতাটাকে ইন্ট্রোডিউস করার জন্য একটা অন্য ভাষায় বা অন্য কোনো টেক্সট থেকে নেওয়া কোনো লেখাকে এপিগ্রাফ বলা হয়। এটার ওপর ধরেই রাখো যদি এই কবিতাটা অ্যাটেম্প্ট করো, এই কবিতাটাকে যদি পড়ো, তাহলে এখান থেকে এই এপিগ্রাফ থেকে একটা 5 মার্কসের বা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, এটা ধরেই রাখো। তো এটার যে ট্রান্সলেশনটা, সেই ট্রান্সলেশনটা নেওয়া হয়, মানে পোয়েমের অংশটা নেওয়া হয়েছে ইনফার্নো থেকে, ইনফার্নো বাই দান্তে অ্যালিঘেরি। দান্তের কবিতা ডিভাইন কমেডি, ডিভাইন কমেডির একটা সেকশন ইনফার্নো, সেই ইনফার্নো থেকে এই 4-5টা লাইন নেওয়া হয়েছে। এবং এটা ট্রান্সলেশনটা আমি একটা মানে ওয়েবসাইটে পাচ্ছি, আমি জানি না মানে এটা কতটা সঠিক হবে ট্রান্সলেশনটা, কিন্তু যেটা আমি আপাতত পেয়েছি সেটাকেই আমি তোমাদেরকে বলছি। তোমরা লিখে নিতে পারো, বা এটা আমি মেসেজে দিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকে টুকে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যা খুশি। হ্যাঁ, তো এটা চলে গেছে তোমাদের কাছে, তোমরা দেখে নিতে পারো। তো এইখানে বলছে যে এখানে মানে ট্রান্সলেশনটা যেটা সেটা বলছে, ইফ আই বাট থট দ্যাট মাই রেসপন্স ওয়্যার মেড টু ওয়ান পারহ্যাপস রিটার্নিং টু দ্য ওয়ার্ল্ড, this tongue of flame would cease to flicker. But since up from these depths, মানে মৃত্যুর গাল থেকে, মৃত্যুর গর্ভ থেকে, up from these depths no one has yet returned alive, if what I hear is true, I answer without fear of being shamed. তো বলছে যে আমি যদি মৃত্যুর গাল থেকে ফিরে আসতে পারতাম, বা আমিও মৃত্যুর গালে চলে গেছি, আমিও নরকে চলে গেছি, মৃত্যু আমাকে গ্রাস করে নিয়েছে, কিন্তু আমি যদি এমন একজন ব্যক্তিকে আমার কথাগুলো বলতে পারতাম যে রিটার্ন করছে এই জগতে, মানে মৃত্যুর লোক থেকে, পাতাল থেকে, ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেড, সেখান থেকে এই জগতে রিটার্ন করছে, তাহলে টাং অফ ফ্লেম উড সিজ টু ফ্লিকার। মানে এখানে ফ্লেমের সাথে টাংয়ের একটা কম্প্যারিজন করছে, একটা মেটাফার রয়েছে। যেমন
কোনো ক্যান্ডেল, কোনো আহ, মোমবাতির যে ফ্লেমটা থাকে, যে শিখাটা থাকে, সেটা ফ্লিকার করে, নাচে। তো আমাদের জিভটাও অনেকটা ওই ফ্লিকারের মতন, মানে নিচেটা একটু মোটা, আর যতটা ওপর দিকে যাচ্ছে, যতটা আগের দিকে যাচ্ছে, ততটা সরু হয়ে যাচ্ছে। মানে যদি এরকম কেউ থাকতো যে মৃত্যুর জগৎ থেকে ফিরে এসছে, সেই তাহলে একমাত্র বলতে পারতো যে মৃত্যুর পরে কি হতে পারে। আর মৃত্যুকে নিয়ে এত যে জটলা কটলা, মানে এই যে আহ, কেউ কেউ বলছে যে পাপ কাজ করলে নরকে যাওয়া হবে, পুণ্য কাজ করলে স্বর্গে যাওয়া হবে, এরকম যে কথাগুলো অনেকেই বলে, সেই কথাগুলো চিরকালের জন্য ঘুচে যাবে যদি এমন কেউ হতো যে মৃত্যুর লোক থেকে মরে যাওয়ার পরে আবার এই জগতে ফিরে আসতো। তাহলে সে মৃত্যুর রহস্যগুলো বলতে পারতো, কিন্তু এই জগৎ থেকে আসল জগতে কেউ কোনোদিনও আর আসতে পারবে না। তাই জন্য ইফ হোয়াট আই হিয়ার ইজ ট্রু, যেহেতু কেউ আসতে পারবে না, তাই জন্য আমি যা শুনছি সেটাকেই যদি সত্যি বলে মেনে নিই, আই আনসার উইদাউট ফিয়ার অফ বিং শেমড। তাহলে আমি যা খুশি বলতেই পারি, আমার উত্তরগুলো যা খুশি হতেই পারে, তাতে আমার লজ্জা কিছু হবে না, কারণ এটাকে কেউ ভেরিফাই করতে পারবে না। যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর কোনো ভেরিফিকেশন থাকবে না, কারণ আমি প্রফেট, আমি একজন ওরাকেল, আমি এরকম বানিয়ে বানিয়ে বলবই আহ, যে আম, এটা হয়েছে, ওটা হয়েছে, নরকে এটা হয়, স্বর্গে স্বর্গে এটা হয়, অমুকে পাপ কাজ করেছিল বলে নরকে গেছে, অমুকে ভালো কাজ করেছিল বলে স্বর্গে গেছে, এরকম সব ভুজুং ভাজুং আমি দিয়ে দেবো। তার মানে কি, যে যেহেতু মৃত্যুর পরে কি হচ্ছে বা অন্য ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্সগুলোর সঠিক উত্তর কেউ দিতে পারবে না কোনো দিনও, তাই জন্য যারা এই ফিলোসফি নিয়ে ডিল করে বা যারা এই রিলিজিয়াস আইডিয়াসগুলোকে নিয়ে ডিল করে, তারা যা বলবে সেটাকেই লোকে সত্যি বলে মেনে নিতে পারে। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। দ্য মডার্ন ওয়ার্ল্ড হ্যাজ মেনি কোয়েশ্চেন্স বাট নো সলিউশনস, অ্যান্ড মোর দ্যান প্রপার সলিউশনস, ঠিকঠাক যে সলিউশনসগুলো হতে পারে সেগুলোকে বিশ্বাস না করে আমরা আমাদের মডার্ন যে ওয়ার্ল্ড আর কি, মডার্ন ওয়ার্ল্ডটায় আমরা যেটা সম্ভব নয়, যেটা হয়নি কোনোদিনও বা যেটা হতে পারে না, সেরকম ধরনের সব মিথ্যে কথায় আমরা বিশ্বাস করে নিই। কারণ আমাদের সত্যি কথাটাকে ভেরিফাই করা, সত্যি কথাটাকে আহ, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বুঝতে পারাটা আমাদের কাছে দায় একটা। ঠিক আছে, সো দের ইজ কনফিউশন। যে কনফিউশনটা ভিক্টোরিয়ান লাইফ থেকে শুরু হয়েছিল, ভিক্টোরিয়ান ওয়ার্ল্ড থেকে শুরু হয়েছিল, যে whether we should believe in God or not, tussle between doubt and faith, সেইটা মডার্ন লাইফে গিয়ে, মডার্ন পোয়েট্রির মধ্যে, মডার্ন লিটারেচারের মধ্যে চরম অবস্থায় চলে গেছে। শুধু ডাউটই রয়ে গেছে, ফেথের আর কোনো জায়গা নেই। কারণ যদিও এটা মানে একটা প্যারাডক্স আর কি, এটা একটা অদ্ভুত ধরনের জিনিস, যে টি.এস. এলিয়ট ওয়াজ অ্যান অ্যাংলিকান, মানে he was a Roman Catholic first and then he changed into Anglican, or he was an Anglican person যে অ্যাংলিকান চার্চে বিশ্বাস করতো, পরে সে রোমান ক্যাথলিক হয়ে যায়। তো এই মানে টি.এস. এলিয়ট was a very religious kind of a person, and yet he writes poetry which is which does not show much faith in religious faith, which does not which does not provide relief from religion। কারণ রিলিজিয়ন থেকে, ধর্ম থেকে আমরা অনেক সময় একটা একটা স্বস্তি পাই, মানে ভগবান দেখছে, ভগবান আমাদের করবে, আমরা যদি ভালো করি আমাদের সাথে ভালো হবে, এরকম কিছু মিথ্যে কথা, এরকম কিছু মিথ্যে জিনিস আমরা নিজেদের জীবনে বিশ্বাস করে থেকে থাকি। তো সেই জিনিসগুলো ভুল, সেই জিনিসগুলোকে কে ভেরিফাই করবে সেটারই কোনো ঠিক নেই। তাই জন্য এই এপিগ্রাফটা
যেটা দান্তে অ্যালিগোরির ইনফার্নো থেকে নেওয়া হয়েছে, সেখানে সেই জিনিসটাকে এখানে আনা হয়েছে টু শো দ্যাট দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ ফুল অফ কনফিউশন, ডিসবিলিফ, incredulity. These are the hallmarks, these are the key words of modern life, modern literature, modern poetry. ঠিক আছে, তো লেটস স্টার্ট রিডিং দ্য পোয়েম. এটাও একটা ড্রামাটিক মোনোলগ. এই পোয়েমটাও একটা ড্রামাটিক মোনোলগ, লাইক ল্যাবরেটরির মতন এটাও একটা ড্রামাটিক মোনোলগ. তো এইখানে একজন স্পিকার আছে যে হচ্ছে জে অ্যালফ্রেড প্রুফরক. এটা একদিকে বলা হচ্ছে এটা লাভ সং, কিন্তু আর একদিকে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু একটা ড্রামাটিক মোনোলগ. ড্রামাটিক মোনোলগে আবার বলছি, যে স্পিকার তাকে একটা তার লাইফের একটা খুব ক্রিটিক্যাল মোমেন্টে তাকে আমরা দেখতে পাই, তাকে আমরা পাই যে সে খুব একটা মানে ডেঞ্জারাস পজিশনে রয়েছে. সেই ডেঞ্জারাস পজিশনে সে সে কীভাবে বিহেভ করছে, তার নিজের হিস্ট্রির ব্যাপারে, তার নিজের লাইফের ব্যাপারে সে কিছু অডিয়েন্সের সাথে শেয়ার করছে. The speaker, who could be the poet himself, who could be a created persona, is caught at a critical moment in his life, and there is a silent listener, যাকে I বলছে, and an assumed audience. These are the basic features of dramatic monologue. তো ড্রামাটিক মোনোলগের ওপরে যদি প্রশ্ন আসে যে কমেন্ট অন প্রুফরক অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ, তাহলে এই ফিচার্সগুলো তোমরা বলবে. এনিওয়ে, বলো. ডোভার বিচটা কি ড্রামাটিক মোনোলগে লেখা? ডোভার বিচও ড্রামাটিক মোনোলগ. ল্যাবরেটরি, ডোভার বিচ, লেডি অফ শ্যালট, এগুলো সবই ড্রামাটিক মোনোলগ. ওকে, তো বলছে, লেট আস গো দেন, ইউ অ্যান্ড আই, when the evening is spread out against the sky, like a patient etherized upon a table. বলছে চলো তাহলে যাই তুমি আর আমি. কখন বেরোবো আমরা, কখন যাব আমরা? যখন বিকেলটা আকাশের গায়ে ছড়ানো থাকবে, স্প্রেড. বিকেলটা কোনো বাটারের মতন, কোনো ব্লাডের মতন, কোনো জলের মতন, যেটাকে নাকি আকাশের প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়া যাবে. কেমনভাবে ছড়িয়ে রয়েছে ইভিনিংটা স্কাইয়ের আগেনস্টে, স্কাইয়ের প্রেক্ষাপটে কেমনভাবে বিকেলটা ছড়িয়ে রয়েছে, গোধূলিটা ছড়িয়ে রয়েছে? একটা পেশেন্টের মতন, যাকে ইথারাইজ করা হয়েছে একটা টেবিলে, অপারেশন টেবিলে. ইথারাইজ করা মানে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে. Look at the comparison, which appeared to be a romantic outing. মানে যখন তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বন্ধুরা, যখন আমরা বলছি যে, যখন আমরা একে অপরকে বলি বা আমরা শুনি যে কেউ আমাদের সাথে বিকেলবেলা হাঁটতে যেতে চায়, বেড়াতে যেতে চায়, তো সেটা একটা রোম্যান্টিক ব্যাপার হয়. তো আমাদের প্রথম দুটো লাইনকে পড়ে মনে হচ্ছিল যেটা রোম্যান্টিক আউটিং হতে চলেছে, কিন্তু সেই রোম্যান্টিক আউটিংয়ে দেখা যাচ্ছে যে তুলনাটা, ইভিনিংয়ের তুলনা, বিকেলের তুলনা একটা পেশেন্টের সাথে করছে যে বেহুশ হয়ে টেবিলের ওপর পড়ে আছে. তাকে অপারেশন করা হবে বা অপারেশন করা হয়ে গেছে, তার সঙ্গে তুলনা করছে. একটা ম্যাচে ভাব, একটা গা ছাড়া ভাব, একটা there is a lack of vitality. Now remember this, that modern poetry is all about this lack of vitality, this lack of life, this lack of energy. মডার্ন পোয়েমের মধ্যে, মডার্ন লিটারেচারের মধ্যে সবসময়ই
এই ল্যাক অফ এনার্জিটা আমরা দেখতে পাই। ল্যাক অফ এনার্জি, কারণ ওরা বলতে চাইছে যে মানে মডার্ন পোয়েটসরা এটা বলতে চাইছে যে আমাদের রিয়েল লাইফেও আমাদের মোটিভেশন নেই, আমাদের কোনো কাজ করার ক্ষমতা কমে এসছে, বিকজ দেয়ার ওয়্যার দিস ওয়ার্ল্ড ওয়ার্স। যদিও জে অ্যালফ্রেড প্রুফ্রক, আমার যতদূর ধারণা 1922-তে, না 1922 না, তার আগে পরে পাবলিশ হয়েছে সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রক। এটা 1915-এ পাবলিশ হয়। 1915-এ অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার আগেও, মানে যদিও এখানে লেখা রয়েছে যে এলিয়েট এটাকে 1910 সালে লিখতে শুরু করেছিল কবিতাটাকে, কিন্তু এটা প্রথমবার পাবলিশ হয় 1915 সালে। আর আমরা জানি 1914 সাল থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার আগেও কিন্তু যে কন্ডিশনসগুলো তৈরি হচ্ছিল সেগুলো খুব একটা মানে সুখের ছিল না ইউরোপিয়ান লোকজনদের জন্য। ওয়ারের আগেও যেরকম ব্যাপারটা হয়, শর্টেজ অফ ফুড, আনএমপ্লয়মেন্ট, সোশ্যাল আনরেস্ট, যেটা নেপালে আমরা দেখতে পাচ্ছি বা পাকিস্তানে হচ্ছে, শ্রীলঙ্কায় হয়েছে, অনেক সময় আমাদের দেশের মধ্যেও হয়। যখন জিনিসটা ভাঙতে শুরু করে, যখন আমাদের সোসাইটি ভাঙতে শুরু করে, এবং সোসাইটি ভেঙে পড়ার চরম ফল বা চরম সিমটমই হচ্ছে যুদ্ধ। The war that took place in Europe in the 1914, the war was the ultimate effect of all that was going on before the world war had started. War is the ultimate symbol of humanity gone mad. যখন মানুষ পুরোপুরি পাগল হয়ে যায় তখনই তারা যুদ্ধে লিপ্ত হয়। তো যুদ্ধের মধ্যে যে কবিতা সেটা আলাদা, কিন্তু এই যুদ্ধের আগের যে একটা হলোনেস, একটা ঝড় ওঠার আগে যে একটা স্তব্ধতা থাকে, দ্য কাম বিফোর দ্য স্টর্ম, সেইটাকে অ্যান্টিসিপেট করছে এই কবিতাটা। এবং এলিয়েট লাইক অল পোয়েটস ইজ ভেরি সেন্সিটিভ, এবং হালকা একটা চেঞ্জ যেটা সোসাইটির মধ্যে ঘটতে চলেছে বা সোসাইটির মধ্যে ঘটছে, সেই চেঞ্জটা কিন্তু এলিয়েট বা এলিয়েটের মতন যে কবিরা আছে তারা ধরে ফেলে। তো এইখানে এই জিনিসটাই বলছে যে ঠিক ওয়ার্ল্ড ওয়ারের আগে, ঠিক যুদ্ধের আগে যে ধরনের সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল, রিলিজিয়াস যে অ্যাটমসফিয়ারটা তৈরি হচ্ছে, সেই অ্যাটমসফিয়ারটার মধ্যে রোম্যান্সের কোনো জায়গা নেই, ভালোবাসার কোনো জায়গা নেই। এবং ইভিনিংটাও, বিকেলটা, গোধূলিটা যখন রোম্যান্স চরমে থাকতে পারে, তখনও সেই রোম্যান্টিক অ্যাটমসফিয়ারটাকে, সেই রোম্যান্টিক জায়গা, সেই রোম্যান্টিক টাইমের সাথে তুলনা কার হচ্ছে? পেশেন্টের, যার মধ্যে কোনো এনার্জি নেই, যার মধ্যে কোনো ভাইটালিটি, কোনো লাইফ, বা হয়তো লাইফও নেই, সে মারাও গেছে হতে পারে। ইথারাইজড মানে মারা যাওয়া ঠিক নয়, অজ্ঞান। মানে ওই যেটা বললাম যে যুদ্ধের আগেই কিন্তু ইউরোপিয়ান সিভিলাইজেশনের পতন শুরু হয়ে গেছিল। যুদ্ধটা হচ্ছে পতনের ফলাফল, পতনের কারণ নয় বলা যেতে পারে, বা পতনের কারণ তো অবশ্যই, কিন্তু যুদ্ধ যখন মানে কোনো একটা সমাজে যখন যুদ্ধ লাগে, সেই সমাজটা অ্যাকচুয়ালি সুস্থ নয় বলেই যুদ্ধটা লাগে। যেমন ধরো পাকিস্তানে যেটা হচ্ছে, পাকিস্তান তো একটা সুস্থ দেশ নয়, অসুস্থ দেশ। তাই জন্য ওখানে ওদের রোজই এদের সাথে ঝামেলা, ওদের সাথে ঝামেলা, নিজেদের মধ্যে ঝামেলা, এইসব মানে হচ্ছে আর কি।
ঠিক আছে? তো এই অ্যাটমসফিয়ারটাকে জাস্ট একটা লাইন দিয়েই ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। টি.এস. এলিয়ট ইজ আ জিনিয়াস পোয়েট অ্যান্ড হি ইজ সাকসেসফুল ইন ক্রিয়েটিং দ্য এন্টায়ার মডার্নিস্টিক অ্যাটমসফিয়ার which is lack of energy, lack of vitality with a single line. এবং this is an iconic line of not just English literature but of all literature. Let us go through certain half deserted streets, the muttering retreats. তো আমরা কোথা দিয়ে হাঁটবো? হাফ ডেজার্টেড স্ট্রিটস। এই যে ডেজার্টেড কথাটা এখানে ইম্পর্টেন্ট। তোমরা যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে তখন এই ওয়ার্ডগুলোর ওপরে এমফাসাইজ করবে। ডেজার্টেড মানে অ্যাব্যান্ডেন্ড, পরিত্যক্ত। তাও পুরোটা পরিত্যক্ত নয়, হাফ হাফ পরিত্যক্ত, হাফ অর্ধেক পরিত্যক্ত রাস্তা দিয়ে তারা হেঁটে যাবে। মাটারিং রিট্রিটস মানে বিজ 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 করে কথা বলবে। মানে যেতে যেতে যখন আমরা আমাদের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি, যখন আমরা রিট্রিট করছি, যখন আমরা পলায়ন করছি, তখন আমাদের বাড়ির তখন আমরা মানে জোর গলায় কথা বলছি না, তখন আমরা মানে এনার্জির সঙ্গে কিছু বলছি না বা বলতে পারছি না, আমরা মাটার করছি, বিজ বিজ করে কথা বলছি, মারমার করছি, হুইসপার করছি। ওই করতে করতে এই রাস্তাগুলো অর্ধেক পরিত্যক্ত হয়েছে, সেই রাস্তাগুলোর মধ্যে দিয়ে আমরা হাঁটবো। এটা প্রুফরক প্রপোজ করছে আর কি ওর লেডিকে, বা যে সাইলেন্ট লিসনার তাকে। Of restless nights in one-night cheap hotels and sawdust restaurants with oyster shells. সবসময় যে লাইনগুলো রাইম করছে তা নয় কিন্তু, এটাকে হাফ রাইমিং বলা যেতে পারে, বা এটাকে প্যারা রাইমিং বলা যেতে পারে, অ্যাসোনেন্স বলা যেতে পারে, যেটা উইলফ্রেড আওয়েনের কবিতার মধ্যে ব্যবহার করা হয়েছিল। তো বলছে যে আমরা কি নিয়ে কথা বলবো বা আমরা কোথায় যাব? রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেলস, মানে ওই কোনো একটা শহরে, এটা শহরেরই ব্যাপার আর কি, গ্রামে তো এরকম হোটেল বা এরকম থাকবে না। এক রাতের জন্য একদম কম দামি কোনো হোটেলে একটা রাত কাটানোর যে ব্যাপারটা, একাকিত্বতা একদিকে এখানে বোঝানো হচ্ছে, কারণ যে ওই কম দামি হোটেলে, যে ওই সস্তার হোটেলে একটা রাত্রির কাটাতে গেছে, কোনো বিজনেসের জন্য গেছে, বা তার ঘর বাড়ি নেই, সেই হোটেলে হোটেলে থেকে বেড়াচ্ছে, যাযাবর জীবন আর কি। তো তার ঘুম নেই, কারণ তার মনের মধ্যে শান্তি নেই। নিজের বাড়িতে যে শান্তিটা থাকে ঘুমোনোর, নিজের বাড়িতে যে মানে আমরা গভীর ঘুম ঘুমোতে পারি, শান্তির ঘুম ঘুমোতে পারি, সেইটা ইয়েতে নেই। সেটা ওই হোটেলের কম দামি সস্তা হোটেলের যে ঘরগুলো, সেখানে সেখানে সেই শান্তিটা নেই। তাই জন্য রাত্রিটা রেস্টলেস নয়, এটা ট্রান্সফার্ড এপিথেট এখানে। রাত্রিটা রেস্টলেস নয়, কিন্তু যে মানুষটা ওখানে গেছে সে রেস্টলেস, সে ঘুমোতে পারছে না। আবার আর একদিকে এই নাইট ইন ওয়ান নাইট চিপ হোটেলস, এটার মানে এটাও হতে পারে যে সে কোনো প্রস্টিটিউটের সাথে ইন্ডালজ করছে, মানে আসল ভালোবাসা না পেয়ে সে এক মানে শুধু শারীরিক ভালোবাসাটাকেই ভালোবাসা হিসেবে মনে করে সে সেক্সটাকে কিনে নিচ্ছে, ভালোবাসাটাকে কিনে নিচ্ছে একটা রাতের জন্য। এবং তাই জন্য এটা রেস্টলেস, যে ওই রাতে সে ঘুমোতে পারছে না, সে এপাশ ওপাশ করছে, বা সে রাত্রিটাকে চেষ্টা করছে এনজয় করার জন্য, কারণ সে টাকা দিয়েছে ওই মহিলাকে, তো সেই রাত্রিটাকে সে এনজয় করার জন্য সে রেস্টলেস হয়ে রয়েছে। কিন্তু এটা বাঞ্ছনীয় নয় বা এটা কাম্য নয়, কারণ ভালোবাসার ক্ষেত্রে মানুষের মানে আমি ফেসবুকে দেখছিলাম যে যে মানুষের সাথে ভালোবাসার ব্যাপারটা থাকে, সেই মানুষের কাছে
গেলে আর একটা মানুষের ঘুম পায়, মানে একটা মানুষ আর একটা মানুষের কাছে যতটা কমফর্টেবল থাকে বা যতটা নিরাপদ মনে করে, নিরাপত্তায় আমাদের ঘুমটা আসে। আমরা ট্রেনে বাসে বা যেখানে আমাদের ডেঞ্জার কিছু থাকতে পারে সেখানে কিন্তু আমরা মানে চট করে ঘুমিয়ে পড়ি না, বা আমরা কেয়ারফুল থাকি, অ্যালার্ট থাকি। তো এখানেও তাই, মানে এখানে ভালোবাসাটাকে কেনা হচ্ছে, শরীরটাকে কেনা হচ্ছে, সেটারও একটা রেফারেন্স আছে। মডার্ন পোয়েট্রির মধ্যে এই জিনিসগুলো থাকবে, ট্যাবু সাবজেক্টসগুলোকে নিয়ে আলোচনা করা হবে, তো প্রস্টিটিউশন ইজ অলসো লাইক দ্যাট। সডাস্ট রেস্টুরেন্ট, আবার চিপ রেস্টুরেন্টস, সেখানে ওয়েস্টার শেলসগুলো পড়ে আছে। ওয়েস্টার মানে হচ্ছে শিপ যেটাকে বলে, মানে শামুক ঠিক নয়, মানে আহ, বাংলায় আর একটা টার্মও আছে শিপের, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় আসছে না। ওই যেটার মধ্যে মুক্তো পাওয়া যায় আর কি, সব সব শিপে মুক্তো থাকে না, কিন্তু এটা একটা খাওয়ার জিনিস আর কি। মানে ওই ভেতরটা যে প্রাণীটা থাকে সেটাকে বয়েল করে হোক বা কোনোভাবে খাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই, কিন্তু এখানে অয়েস্টার খাওয়ার কথা বলা হচ্ছে না, অয়েস্টার শেলসের কথা বলা হচ্ছে, মানে ফাঁপা, হলো। হলো, হলোমেন বলে এলিয়েটেরই একটা কবিতা আছে, সেটার একটা রেফারেন্স এখানে আনতে পারো। উই আর দ্য স্টাফড মেন, উই আর দ্য হলো মেন, মানে আমাদের সাবস্টেন্স কিছু নেই, আমাদের যুক্তি বুদ্ধি, আমাদের লাইফ এনার্জি সবই ফাঁপা, কথাও ফাঁপা। এই কথা বলছি, তারপরের মুহূর্তে অন্য কথা বলে ফেলছি, কথার কোনো দাম নেই, মানুষের কোনো দাম নেই। আহ, মানে একটা ভয়েড, একটা একটা খালি জিনিসের মধ্যে আমরা রয়েছি আর কি, যেটার কোনো সাবস্টেন্স নেই, যেটাকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো না। সডাস্ট মানে হচ্ছে ওই কাঠ, আহ, কাঠ কাটলে একটা যে ধুলোটা পড়ে আর কি, সেটাকে স মানে হচ্ছে ওই যে মেশিনটা যেটাকে দিয়ে কাঠটা কাটা হয় আর কি। তো সডাস্ট রেস্টুরেন্টস মানে চিপ রেস্টুরেন্ট, কম দামি। আর সডাস্ট হচ্ছে ওই মানে নতুন হয়তো তৈরি হয়েছে, বা ঘুণ ধরে গেছে, ঘুণ কাটলেও ঝুরঝুর করে ধুলো পড়ে আর কি, ওই কাঠের ধুলোটা পড়ে, তো ওরকম একটা ডার্টি, সডাস্ট অ্যাগেন ক্যান মিন ডার্ট, ধুলো। তো ধুলোওয়ালা একটা রেস্টুরেন্টে অয়েস্টার শেলস পড়ে রয়েছে, ফাঁপা জিনিসগুলো পড়ে রয়েছে। Streets that follow like a tedious argument of insidious intent. রাস্তাগুলোকে দেখে মনে হচ্ছে যেন একটা আর্গুমেন্টের মতন। আমরা যখন কোনো মানুষের সাথে আর্গিউ করি, আমরা যখন কোনো মানুষের সাথে তর্কাতর্কি করি, তখন একটা কথার ওপর আর একটা কথা, আর একটা কথার ওপর আর একটা কথা, কথার থেকে কথা বাড়তেই থাকে। টেডিয়াস মানে যেটা টায়ারসাম, যেটা করলে আমরা, যেটা করতে থাকলে আমরা ক্লান্ত হয়ে যাব, এরকম ধরনের একটা আর্গুমেন্ট চলতে থাকছে। স্ট্রিটের সাথে আর্গুমেন্টের তুলনা করা হচ্ছে, যেমন আর্গুমেন্টের কোনো শেষ হয় না, তেমনি এই রাস্তাগুলোরও কোনো শেষ নেই। আর এটার যে ইন্টেন্টটা, এটার যে অভিসন্ধিটা, সেটাও ইনসিডিয়াস। ইনসিডিয়াস মানে কোনো একটা মানে অভিসন্ধি আছে, কিছু একটা বাজে অভিসন্ধি আছে। সব আর্গুমেন্টের বাজে অভিসন্ধি হয় তা নয়, কিন্তু অনেকে আর্গুমেন্টের জন্য আর্গুমেন্ট করে, বা অনেকে কোনো একটা কিছু খারাপ করার জন্য অনেক রকমের আর্গুমেন্ট করে। তো অভিসন্ধিটা খারাপ, মানে ইনসিডিয়াস কথাটার মানেটাই হচ্ছে যে যেটা ওপর থেকে হয়তো দেখা যাচ্ছে না, ওপর থেকে বুঝতে পারছি না যে এটা খারাপ, কিন্তু তার ভেতরে অবশ্যই কিছু না কিছু খারাপ মতলব, কিছু না কিছু খারাপ উদ্দেশ্য রয়েছে। আর এই রাস্তাটা ওই আর্গুমেন্টের মতন আমাদের কোথায় নিয়ে যায়, টু লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোয়েশ্চেন। একটা অদ্ভুত রকমের, যেটা একটা অদ্ভুত রকমের প্রশ্ন যেটার কোনো উত্তর নেই, এরকম একটা রাস্তা, এরকম একটা আহ, প্রশ্নের দিকে আমাদেরকে এই আহ, রাস্তাটা নিয়ে যায়। এই রাস্তাটা বা এই আর্গুমেন্টটা আমাদেরকে একটা অদ্ভুত রকমের প্রশ্ন আহ, করতে বাধ্য করে। কি প্রশ্ন?
ও ডু নট আস্ক হোয়াট ইজ ইট, প্রশ্নটা জিজ্ঞেস করো না, প্রশ্নটা কি। এটা একটা মডার্ন ফিচার বলা যেতে পারে, ভেগনেস, VAGUNESS, ভেগনেস। কোনো কথার কোনো ঠিক নেই, কোনো লাইনের কোনো ঠিক নেই, কোনো মানে নেই, মর্ম নেই। আমাদের জীবনটাও তাই। এই মুহূর্তে আমরা ভালো আছি, এই মুহূর্তে বন্যা হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, ওয়ার, যুদ্ধ হলো, হঠাৎ করে কোথার থেকে একটা বোম এসে পড়ে আমরা মরে গেলাম। তো আমাদের লাইফের, ইন দ্য মডার্ন লাইফ, in the modern world, our life is always insecure. Our life is always under some kind of uh, existential threat. মানে এই মডার্ন ওয়ার্ল্ডেই, এই মডার্ন লাইফেই, মডার্ন লিটারেচারকে অ্যাফেক্ট করে এক ধরনের থিওরি বা এক ধরনের ফিলসফি, সেটার নাম হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, ক্যাপিটাল ই, এক্সিস্টেন্সিয়ালিজম। আমি এটা ইয়েতে লিখে দিচ্ছি। কেউ কি জয়েন করার চেষ্টা করলো, কি করলো কে জানে। যাই হোক, let me write the name here in the chat box. এক্সিস্টেন্সিয়ালিজম, যদিও এক্সিস্টেন্সিয়ালিজম একটু পরে হয়তো ডেভেলপ করেছে, মানে এই ওয়ার্ডটা ফ্রান্সে একটু পরে আলোচিত হতে শুরু করেছিল, কিন্তু এটার একটা প্রোটোটাইপ অনেক আগের থেকেই ছিল আমাদের কাছে নয়, মানে ফ্রেঞ্চ বা যারা লিটারেচার ফিলোসফার তাদের কাছে, মানে ইন্টেলেকচুয়াল যে লোকজন, তাদের কাছে এই আইডিয়াটা অনেক দিন আগে থেকেই ছিল। মানে এক্সিস্টেন্সিয়ালিজম এটা বলে যে আমাদের যে এক্সিস্টেন্সটা, আমাদের যে অস্তিত্বটা, সেটা সবসময়ই একটা থ্রেটের মধ্যে আছে। আর যেটাকে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সত্যি করে দেখিয়ে দিয়েছিল। কোটি কোটি লোক মারা গেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। কেন মারা গেল, কিসের জন্য মারা গেল, সেগুলো আমরা, মানে যারা মারা গেল তারা কেউই বুঝতে পারেনি। যেটা আইজেন রোজেনবার্গের কবিতার মধ্যেও আমরা দেখব যে কীভাবে যুবক সোলজাররা, সৈনিকরা পোকামাকড়ের মতন মারা গেছে। কিটসও এই কথাটা বলছিল, ওয়্যার প্যালজি শেকস আ ফিউ লাস্ট গ্রে হেয়ার্স, ওয়্যার ইউথ ডাইজ। ফুল ফুটতে না ফুটতে ফুলটাকে খেয়ে নেওয়ার জন্য মাছি চলে আসে। তো সেই জিনিসটাই এখানেও কন্টিনিউ হচ্ছে আর কি। তাই জন্য এটা জিজ্ঞেস করাটা মূর্খামি যে প্রশ্নটা কী। প্রশ্ন করতে হবে না, কারণ প্রশ্নের উত্তর দিতে গেলে আরও বেশি প্রশ্ন হবে। তাই জন্য আমরা কী করব, লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট। আমাদের মডার্ন লাইফে আমাদের সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, আমাদের বেকার কিছু সোশ্যাল মিডিয়াতে আর্গুমেন্ট করা, বা সোশ্যাল মিডিয়ার আর্গুমেন্টটাকে রিয়েল লাইফে নিয়ে এসে নিজেদের মধ্যে মারপিট করা, এটা একটা ফ্যাশন হয়ে গেছে, বা এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, বা এটা একটা বাস্তব। আমাদের সোশ্যাল লাইফে সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু লিখেছে, তো একদল লোক এসে ওই লোকটাকে পিটিয়ে দিল বা মেরে দিল, কারণ সে কোনো ভগবানের বিরুদ্ধে লিখেছে বা কোনো ব্যক্তির ব্যাপারে লিখেছে। তো দিস ইজ ট্রিভিয়াল, দিস ইজ আনইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করলে আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো উন্নতি নেই, কিন্তু তাও আমরা এই ভুলভাল জিনিসগুলোকে নিয়ে আলোচনা করি এবং এটাই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এই যে লাইনটা, লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, এটা ওই ট্রিভিয়ালিটি অফ মডার্ন লাইফকে হাইলাইট করছে। ট্রিভিয়ালিটি মানে আমরা ট্রিভিয়াল ছোট ছোট জিনিসগুলোকে, আনইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে অত্যাধিক মাত্রায় গুরুত্ব দিই। আমাকে দেখতে কেমন লাগছে, আমি জামা কাপড় কেমন পরেছি, আমার কাছে আইফোন আছে কি না, আমার কাছে বাইক আছে কি না, আমি কতটা বড় লোক সেটা কিভাবে দেখাবো, এই আনইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। তাই জন্য এখানে বলছে লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, যে ওইসব ছাড়ো,
জীবন মৃত্যুর কথা ছাড়ো, ওসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমরা আমাদের পোকামাকড়ের জীবনের যে জরুরি কাজগুলো সেইগুলো করি। In the room, the women come and go talking of Michelangelo. তা এবার এটা সিনটা চেঞ্জ হয়েছে, সত্যি ওরা হয়তো কোনো একটা জায়গায় ভিজিট করতে গেছে, ওরা কোনো একটা রেস্টুরেন্টে গেছে, কোনো একটা সোশ্যাল লোকেশনে গেছে। এবার ওইখানে উইমেনরা আসছে, রুমের মধ্যে আসছে আর যাচ্ছে, এবং তারা মাইকেল অ্যাঞ্জেলোর ব্যাপারে কথা বলছে। মাইকেল অ্যাঞ্জেলো ইজ a famous Renaissance painter, like uh, রেমব্র বা ওরকম ধরনের যে ইয়েরা পেইন্টার আর কি, তাদের মতনই মাইকেল অ্যাঞ্জেলো ইজ অলসো আ পেইন্টার, অ্যান ইনোভেশনিস্ট, সায়েন্টিস্ট, অনেক কিছুই মানে বলা যেতে পারে মাইকেল অ্যাঞ্জেলোকে। তো মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে কথা বলা মানে হচ্ছে আতলামি করা, নিজে কতটা বুদ্ধি, নিজে কতটা কি জানে, এইসব নিয়ে কথাবার্তা বলাটাকে রিপ্রেজেন্ট করছে টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো। ওরা হয়তো জানেও না যে মাইকেল অ্যাঞ্জেলোর পেন্টিং কী বা মাইকেল অ্যাঞ্জেলোর কাজ কী ইত্যাদি, কেউ হয়তো কিছু জানে না, কিন্তু নিজের আতলামি দেখানোর জন্য, নিজের মানে এটা দেখানোর জন্য যে তারা অনেক পড়াশোনা জানে বা অনেক শিক্ষিত বা অনেক কালচার্ড, তাই জন্য ওরা মাইকেল অ্যাঞ্জেলোকে প্রত্যেকটা কথাতেই মাইকেল অ্যাঞ্জেলো বলে। যেমন দেখবে কিছু লোকজন যারা অর্ধেক শিক্ষিত হয়, শিক্ষিত হয়ে নিজেকে বড় মানে হনু বলে মনে করে, তারা কি করে, তারা কোনো একটা জিনিস শিখেছে, কোনো একটা কথা শিখেছে, সেই কথাটাকে একটাই কথা শিখেছে, একটাই শব্দ শিখেছে যেটা শিক্ষিতরা বলে, ব্যবহার করে, সেটাকেই বারবার করে ব্যবহার করছে। সো দিস ইজ ফেক, দিস ইজ হোয়াট the world, or this is what the modern world is doing. সব কিছুই ফেক, আমাদের ফেক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, ফেক ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছুই আমরা এইভাবে মানে একটা ফেক জিনিসের মধ্যে আমরা থাকি আর কি, দেখাই যে আমরা অনেক কিছু জানি, অনেক ভালো আমরা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অতটাই খারাপ বা অতটাই মূর্খ। এবার আবার একটা চেঞ্জ হচ্ছে আর কি, একটা বাইরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, শহরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ আ ভিজুয়াল পোয়েম। প্রুফরক, যে অ্যালফ্রেড প্রুফরক ইজ আ ভিজুয়াল পোয়েম, মানে অনেক কিছু ভিজুয়ালস আমাদের সামনে আসছে, ভিশন আসতে পারে, যদিও এটাকে ভিশন বলা যাবে না, ভিজুয়াল বলাটাই ঠিক। কিন্তু এই লাইনগুলোকে পড়লে পরপর আমাদের সামনে অনেকগুলো ইমেজেস আসে আর কি। হ্যাঁ, ভিজন আর ভিজুয়ালের মধ্যে পার্থক্য কি? vision is something that is created in our mind. Visual is something that we have seen before, or what we can see through our eyes. Vision is beyond senses. Visual is based on sight, which is a sense. ভিজুয়ালটাকে ক্রিয়েট করা বা ভিজুয়ালটাকে দেখাটা, ইট রিকোয়ার্স লেস ইন্টেলেকচুয়াল চার্জ, whereas vision requires a lot of imagination, a lot of intellectual capacity. মানে স্যার, ভিজুয়ালটা হচ্ছে যে আমি কোনো একটা জিনিস হয়তো আগে দেখেছি, সেটার মতো কিছু একটা মানে ভাবছি, আর ইমাজিন মানে যেটা ভিজন বলছেন সেটা আমি নিজেই কল্পনা করছি কোনো একটা নতুন জিনিস, মানে ক্রিয়েটিভিটি। না, মানে সেটাতে কবির হাত আছে। কবি, যেমন আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, তোমরা কথাই বলছি, কবি। হ্যাঁ, ওড টু আ নাইটিঙ্গেল পড়েছো? ওড টু আ নাইটিঙ্গেলের যে শেষের স্ট্যান্জায় যে লাইনটা, ফেয়ারি ল্যান্ডস ফোরলোন, ওপেনিং ম্যাজিক কেসমেন্টস ইন ফেয়ারি ল্যান্ডস ফোরলোন, ওই যে ওটা ভিশন, মানে অদ্ভুত ইমেজ তোমার চোখের সামনে আসছে, যে একটা বড় দরজা বা একটা বড় জানলা, একটা ম্যাজেস্টিক ব্যাপার খুলছে,
সি দেখা যাচ্ছে, আর ওটা একটা ফেয়ারি ল্যান্ড, মানে আমাদের ডেইলি লাইফের জিনিস নয়। ইট ইট ইজ সামথিং ম্যাজিক্যাল, ইট ইজ সামথিং দ্যাট উই হ্যাভ নেভার সিন বিফোর। এরকম দৃশ্য আমি জানি না তোমরা, মানে খুব এক্সোটিক লোকেশনসে যদি আমরা না যাই তাহলে এই দৃশ্য দেখতে পাওয়াটা মানে বিরল ঘটনা আর কি। সবাই আমরা এই দৃশ্য আমাদের জীবনে দেখিনি, এবং দৃশ্যটাকে দেখার পরেও মনে হবে যে এটা আমরা হয়তো স্বপ্ন দেখছি। তো ভিশন ইজ সামথিং দ্যাট ইজ বিয়ন্ড সেন্সেস, যেটাকে তুমি সেন্স দিয়ে তুলনা করতে পারবে না বা তৈরি করতে পারবে না। যেটা আমরা দেখতে চলেছি এই পোয়েমটার মধ্যে সেটাকে আমরা বলতে পারি ভিজুয়াল। T.S. Eliot, I mean, no doubt T.S. Eliot is a great poet, but T.S. Eliot deliberately creates certain mundane, everyday images in front of us for us to appreciate or criticize. He is not creating any great ম্যাজিক্যাল আইডিয়া ইন ফ্রন্ট অফ আস, এটা বলতে চাইছি আর, ঠিক আছে? বুঝতে পারলে পল্লবী? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তো দেখো এটা পড়লেই বোঝা যাবে। দ্য ইয়েলো ফগ, ফগ মানে তোমরা জানো কুয়াশা, কিন্তু ফগটা ইয়েলো কেন সাথী? ফগটা তো কুয়াশা, যেটা শহরেও কুয়াশা থাকতে পারে, তো ফগটা হলুদ কেন? কারণ স্যার শহরে যেটা বেশিরভাগ দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপারটা, তো সেখান থেকে যে ফগ মানে ধোঁয়াটা যে উঠতে থাকে, তো সেটা ধোঁয়ার একসঙ্গে মিশে যেত, সেটা হালকা হলুদ কালারের আভানে, সেখানে হয়তো রাইট। আর এটার অন্য কোনো ইন্টারপ্রিটেশন কেউ বলতে পারবে? অঙ্কিতা, সৈকত? ইয়েলো কালারটা any particular association of this color yellow, যে কেউ বলতে পারো, যার এই আইডিয়াটা আসতে পারে আর কি। ইয়েলো কালারটা কি বলতে চাইছে? Yellow is a color that is associated with jaundice or any kind of disease. যখন মানুষ ফ্যাকাশে হয়ে যায়, আবার ইয়েলো স্মোকও বলছে পরের লাইনে। তো এই ইয়েলো যে ওয়ার্ডটা, ইয়েলো যে কালারটা, সেটা সিগনিফাই করছে যে ডিজিজ, ডেথ, ল্যাক অফ ভাইটালিটি, ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ ব্লাড। আমাদের শরীরটা যদি হলদে হয়ে যায় তাহলে আমাদের শরীরে কোনো একটা সমস্যা রয়েছে, সেটা আমরা বুঝতে পারি। তো ফগটা এখানে পয়জনড, ডিজিজড, অ্যান্ড ইট ইজ অলসো দ্য কজ অফ ডিজিজ। শহরে, দিল্লির মতন শহর, মানে লন্ডনেও একসময় এরকমই ছিল, এখনও আছে, এমন নয় যে নেই, পলিউশন আছে বাট লেস পলিউটেড। তো দিল্লিতে নিঃশ্বাস নেওয়াই মুশকিল, মানে ওখানে হয়তো লোককে কিছুদিন পরে মাস্ক, মানে সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে, নালে মরে যাবে। আবার এখানে বলছে দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক আপন দ্য উইন্ডো পেনস, এটা বিড়ালের সঙ্গে তুলনা করছে, যেটা নিজের ব্যাকটা, পিঠটা, যেমন বিড়ালরা পায়ে মাথা ঘষে বা গা ঘষে বা কোনো একটা ফার্নিচারে ঘষছে, তো ইয়েলো ফগটা কি হয়েছে, উইন্ডোতে চলে এসছে, উইন্ডোতে গাটা ঘষছে নিজের। ইট ইজ এন্টারিং ইনটু দ্য উইন্ডো অফ
the people. The yellow smoke that rubs its muzzle on the window panes. Muzzle সাধারণত কুকুরের হয়, ওই থুতনিটা আর কি, তো সেইটাকে ঘষছে, মানে ঘষছে বলতে নিজের ওই ডিজিজটা, নিজের ওই রংটা ওই উইন্ডো পেনেও লাগিয়ে দিচ্ছে, ওই মানুষের গায়ে লাগিয়ে দিচ্ছে, মানুষের মনের মধ্যে, আত্মার মধ্যে লাগিয়ে দিচ্ছে আর কি। সো দিস ইজ দ্য ইমেজ, দিস ইজ দ্য ভিজুয়াল। লিকড ইটস টাং ইনটু দ্য কর্নার্স অফ দ্য ইভিনিং, প্রত্যেকটা কর্নারে পৌঁছে গেছে এই ইয়েলো ফগ, ইয়েলো স্মোকটা। মানে ইয়েলো স্মোক, ইফ ইট সিম্বলাইজেস ডেথ, ডিজিজ, then it has entered into all the corners of the evening. আর এই ইভিনিংটাতেই, এই পয়জেন্ড ইভিনিংটাতেই প্রুফ্রক প্রপোজ করছে তার গার্লফ্রেন্ডকে একটা ওয়াকের জন্য। দিস ইজ ভেরি আনহেলদি। lingered upon the pools that stand in drains. Look at the description. কবিতার মধ্যে ড্রেনের বর্ণনা দেওয়া হচ্ছে, নর্দমার বর্ণনা দেওয়া হচ্ছে, যে কোনো কোনো জায়গায় ড্রেনটা আটকে গেছে, ওখানে একটা জল জমে গেছে, নোংরা কালো জল জমে গেছে, তো ওই নোংরা কালো জমা জলের ওপরেও এই ফগটা, এই স্মোকটা ঘুরঘুর করছে। যেমন ওই কুকুর বেড়ালরা নর্দমার জলও অনেক সময় খেয়ে নেয়, বা নর্দমার জলই খায় বেশিরভাগ সময়, নোংরা হয়, তাদের মধ্যে প্যারাসাইট চলে আসে, তো সেই জিনিসটা এখানে বলছে। let fall upon its back the soot that falls from chimneys. ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে এখানে ক্রিটিসাইজ করা হচ্ছে, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দ্যাট রেজাল্টেড ইন দ্য লস অফ দ্য কোয়ালিটি অফ লাইফ। মানে যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে তত কোয়ালিটি অফ লাইফটা ডিগ্রেডেড হবে, যেটা কলকাতা শহরে বা দিল্লি শহর, মুম্বাইতে এত পলিউশন, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, এত গাড়ি, এত ফ্যাক্টরির ধোঁয়া, এইসবগুলো বেরিয়ে, কালো ধোঁয়াগুলো বেরিয়ে সব কোথায় পড়ছে না, ওই যে জন্তুটা আমাদের চোখের সামনে রয়েছে, যে ওই মাজল, কুকুরের মতন একটা জন্তু যেটা উইন্ডো পেন্সের কাছে ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে ওই কালো ধুলোটা, সুট, পোড়া কার্বনটা গিয়ে পড়ছে। So these colors are important: soot, yellow, pool, stand, স্তব্ধতা, stagnation is being referred to here. Modern life has stagnated. Modern life এর মধ্যে কোনো vitality নেই, লাইফ নেই, এনার্জি নেই। Modern life has become stagnated like a rotting drain. এটা এখানে বলার চেষ্টা করছে। Slipped by the terrace, made a sudden leap, and seeing that it was a soft October night, curled once about the house and fell asleep. তো ওই কুকুরটা বা ওই বেড়ালটা ছাদের ওপর দিয়ে নেমে এলো, স্লিপ করে এলো, লাফালো, হঠাৎ করে একটা লাফ দিল, তারপরে দেখলো যে আজকের রাত্রিটা একটা অক্টোবরের রাত, আজকের যেমন রাতটা অক্টোবরের রাত, soft. Now of course the October night cannot be hard or soft, but অক্টোবর আস্তে আস্তে ওদের দেশে স্পেশালি ঠান্ডাটা চলে আসে। শিথিলতাকে এখানে রেফার করা হচ্ছে, স্তব্ধতাকে এখানে রেফার করা হচ্ছে, যে ঠান্ডার রাতে ওই যে স্তব্ধতা, ওই স্তব্ধ হয়ে যাওয়া ব্যাপারটা, সেইটা রয়েছে। আর একটা বিড়ালের মতন একটা ঘরের চারিপাশে এরকম করে গোল করে ঘুরে ওই ফগটা, ওই স্মোকটা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়াটা ইথারাইজেশনের সাথেও অনেকটা রিলেটেড। ইথারাইজড অন দ্য টেবিল, পেশেন্ট ইথারাইজড অন দ্য টেবিল। তো ওই পেশেন্টটা যেমন অজ্ঞান হয়ে পড়ে আছে, এই অ্যানিমালটাও, দ্য অ্যানিমাল দ্যাট ইজ দ্য ফগ, দ্যাট ইজ দ্য স্মোক, দ্যাট ইজ দ্য কমন সাইট ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি লাইক লন্ডন, সেও ঘুমিয়ে পড়লো, মূর্ছিত হয়ে গেল, লস্ট অল এনার্জি। And indeed there will be time for the yellow smoke that slides upon the street
rubbing its back upon the window panes, there will be time to prepare a face to meet the faces that you meet. সময় আছে, অনেক সময় আছে, মানে ফালতু কাজ করার, সময় নষ্ট করার অনেক সময় আছে। সময় ঠিক কাজ করার সময় নেই, কোনো ভালো কাজ করার সময় নেই, কিন্তু সময় নষ্ট করার অনেক সময় আছে। আমাদের শহর, আমাদের মডার্ন লাইফে এই ব্যাপারটাই আছে। আমরা এক সময় বলি, আমরা মানে একটা সময় এটা বলার চেষ্টা করি যে আমাদের সময় নেই, কারণ আমরা খুবই ব্যস্ত, আমরা দেখা করতে পারবো না, আমাদের কাছে পড়াশোনা করার সময় নেই, অনেকের কাছে ক্লাস করার সময় থাকে না। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে থাকি, সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং করি, দেখি কে কী করছে, কার স্ট্যাটাস, কার কী আছে সেগুলো আমরা দেখি। তো সেটার জন্য অনেক সময় থাকবে, দেয়ার উইল বি টাইম, যখন ওই ফগটা ওরকম ধরনের কিছু কাণ্ড কারখানা করবে সেটার সময় থাকবে। আর সময় থাকবে কি করার জন্য? মিথ্যে কথা বলার জন্য, মিথ্যে আচরণ করার জন্য। টু প্রিপেয়ার আ ফেস, আমরা প্রত্যেকটা মানুষের সাথে একটা অন্য ফেস বানিয়ে নিই। মানে কারুর সাথে ভালোভাবে কথা বলবো, কারুর সাথে খারাপভাবে কথা বলবো, কাউকে পাত্তা দেবো, কাউকে পাত্তা দেবো না। আমরা ফেস তৈরি করি, যেমন মাস্ক হয় তেমনি ফেস, মানে মাস্কের মতন ফেস, ফেসের মতন মাস্ক। প্রত্যেক দিন আমরা নতুন করে একটা ফেস পরে নিই এবং আমাদেরই মতন মিথ্যুক, আমাদেরই মতন মিথ্যাচারী লোকজনদের সাথে ওই মুখটা দেখাবো বলে বেরিয়ে পড়ি। এটা হচ্ছে আমাদের ডেলি বেসিসের কাজ। এই ফেকনেস, ল্যাক অফ অরিজিনালিটি ইজ অলসো সামথিং দ্যাট ইজ ভেরি মডার্ন পোয়েট্রিতে, মডার্ন লিটারেচারে বা মডার্ন ওয়ার্ল্ডে ফেক ইমোশনস, ফেক জিনিসটাই অনেকটা বেশি আর কি। There will be time to murder and create, and time for all the works and days of hands that lift and drop a question on your plate. Time for you and time for me. তো বলছে যে আমাদের কাছে অনেক সময় আছে মার্ডার করার জন্য সময় থাকবে, আবার ক্রিয়েট করার জন্য, মানে নতুন জীবন তৈরি করার জন্যও সময় থাকবে, শেষ করারও সময় থাকবে, শুরু করারও সময় থাকবে। আমাদের কাছে অনেক সময় আছে বিভিন্ন ধরনের কাজগুলোকে করে নেওয়ার। আর এই সময়টা আমাদের কি করবে? লিফট অ্যান্ড ড্রপ আ কোয়েশ্চেন অন ইয়োর প্লেট। খাবারের জায়গায় একটা প্রশ্ন তোমার সামনে এনে রাখা হবে। প্রশ্নটার উত্তরটা কিছু নেই, কারণ আগেই আমরা এটা দেখেছি যে প্রশ্নটা কি সেটাই আমরা জানি না। ডোন্ট আস্ক হোয়াট ইজ ইট, লেট আস গো অ্যান্ড ভিজিট। প্রশ্নটা কি জানার দরকার নেই, কিন্তু একটা প্রশ্ন আসবে যেটার কোনো উত্তর নেই, যেটা প্রশ্নের উত্তরে আরও প্রশ্ন চলে আসবে। টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি অ্যান্ড টাইম ইয়েট ফর 100 indecisions. Now this is the line that establishes this poem as a modern poem. Indecision, 100 indecisions. আমরা কোনো সময় কোনো ডিসিশন নিতে পারি না। আমাদের সব সময় ডিসিশনস নিতে অনেক আমরা লেট করে ফেলি। আমরা ভাবি এটা করব, তারপরের মুহূর্তে ভাবি ওটা করব, তারপরের মুহূর্তে ভাবি অন্য কিছু একটা করব। আদৌ আমরা কোনো জিনিসই করতে পারি না, কারণ আমরা ডিসিশন নিতে পারি না। এই টি.এস. এলিয়টেরই একটা এসে আছে, হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস। তো সেইখানে হ্যামলেটকে মডার্ন ম্যান হিসেবে প্রেজেন্ট করছে টি.এস. এলিয়ট। বলছে যে যেহেতু হ্যামলেট আমাদের মডার্ন লাইফ, মডার্ন পারসনসদের মতন ঠিক সময় ঠিক ডিসিশনটা নিতে পারেনি, তাই জন্য তার মৃত্যু হয়, তাই জন্য তার ট্র্যাজেডিটা হয়। তো আমাদেরও তাই, আমরা ছোট ছোট ট্র্যাজেডি ডেলি বেসিসে ফেস করি, কারণ আমরা ডিসিশন নিতে পারি না।
আমরা ভাবি, আমরা প্রোক্র্যাস্টিনেট করি, আমরা একটা কাজকে আজকে না করে যেটা আজকে করার কথা সেটাকে কালকে করি, কালকে না করার কথা পরশু দিনের জন্য রেখে দিই, আজকে পড়তে ইচ্ছে করছে না, আজকে ফেস্টিভ্যাল আছে, পরীক্ষা তো ঠিক আছে এখনও সময় আছে, পড়ার সময় পাবো। তো এরকম আমরা করতে থাকি, টালমাটাল করতে থাকি। And for 100 visions and revisions before the taking of a toast and tea. চা বিস্কুট খাওয়ার মতন কাজটা আমাদের কাছে বেশি জরুরি হয়ে যায়। যেমন দেখবে কোনো সরকারি অফিসে গেছো, তো সেখানে তুমি বলছো যে কোনো একজন বাবুকে বললে যে স্যার এটা একটু দেখবেন, এটা একটু করে দিন, তো সে বলছে আচ্ছা ঠিক আছে চা খেয়ে আসি, তারপরে দেখছি চা খেতে গিয়ে তার 1 ঘন্টা চা খেতে লেগে গেল, তো তারপরে সে একটা সিগারেট খেলো, আরও আধা ঘন্টা চলে গেল, তারপরে দেখা গেল লাঞ্চ টাইম হয়ে গেছে, সে লাঞ্চে চলে গেল। তো এই মানে ভুলভাল কাজ করার জন্য মানুষের কাছে অনেকটা সময় আছে, কিন্তু ঠিক কাজ করার জন্য তার কাছে সময় নেই। মানে এই যে টেকিং অফ, বিফোর দ্য টেকিং অফ আ টোস্ট অ্যান্ড আ টি, এটা একটা ট্রিভিয়াল কাজ, এটা একটা ছোট কাজ, এটার জন্য বেশি সময় দেওয়ার দরকার নেই, কিন্তু এইটার জন্যই প্রেজেন্ট হিউম্যানিটি, মডার্ন পারসনসরা বেশি সময় দেয় আর কি, এটার জন্য বেশি সময় স্পেন্ড করে। তো সেটাই হচ্ছে আমাদের মডার্ন লাইফের একটা ট্র্যাজেডি বলা যেতে পারে, বা মডার্ন লাইফের প্রবলেম বলা যেতে পারে, যে যেটা সিরিয়াস সেটাকে আমরা সিরিয়াসলি নিই না, আর যেটা ট্রিভিয়াল, যেটা ফালতু জিনিস, সেটাকে আমরা খুব সিরিয়াসলি ইয়ে করি, মানে আলোচনা করি, মেনে নিই। আচ্ছা আজকে তাহলে, আচ্ছা লাস্ট দুটো লাইন ওই আবার একই, ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো, মানে ওই আবার একটা রেফরেইন বলা যেতে পারে এটাকে, মানে যখন একই লাইন একই কবিতার মধ্যে বারবার রিপিট হয় তখন সেটাকে রেফরেইন বলে। তো ওই মানে ফেকনেসটাকে এখানে আবার দেখানো হচ্ছে, যে সি হাউ, মানে একই জায়গায় টি, চায়ের মতন একটা জিনিস, ভিশন, রিভিশন, ইনডিসিশন, আবার মাইকেল অ্যাঙ্গেলো। So if মানে the mixing, the modern life is all about the mixing of the trivial and the serious, সেটাই এইখানে টিএস এলিয়ট এস্টাবলিশ করেছিল এই জিনিসটাকে, এবং এই কবিতার মধ্যেও এত দূর অবধি আমরা সেই জিনিসটাকেই দেখতে পেলাম। আজকে তাহলে এত দূর অবধিই থাক, নেক্সট ক্লাসে এটাকে আশা করছি শেষ করতে পারবো। আমি তোমাদের একটা